সবকিছুর হয় না যে একটা লিমিট থাকে, তো লিমিট ওরা সবগুলো একসাথে ক্রস করে ফেলেছে। আমি মারামারি করতে নামিনি, আমি পুলিশকে ইট পাটকেল মারতে নামিনি। নিজের বিবেকের কাছে একটা তাড়না তৈরি হয়েছে যে আমি নিজেকে কি জবাব দেব। যখন আবু সাইদের ভিডিওটা আমি দেখলাম, আমি তখন ডিসিশন নিয়েছি যে আমি এখন রাস্তায় নামবো। মানে আমাদের আর বিশ্বাস হচ্ছিল না যে আমাদের পুলিশ আমাদের সাথে এমন করছে। যখন ছাত্রলীগকে লেলিয়ে দিল তখন হচ্ছে মানুষের মধ্যে সেন্টিমেন্টটা কাজ করছে আমার মনে হয়। যে আমাদের রং শেষ হয়ে গেছে, র্যান্ডম পিপল টাকা দিচ্ছে, গিয়ে রং এনে দিচ্ছে। বাংলাদেশের মানুষ যে শক্তিটা অর্জন করেছে যে আমরা পারি, এটা এত দ্রুত আসলে নিভে যাবে না। এমন কোনো জায়গা নেই যে আমি বলতে পারবো যে আমার খুব পরিবর্তন আসছে। আমি বলতে পারবো যে পরিবর্তনের সুযোগটা আসছে। আইনের শাসন প্রতিষ্ঠিত কি হয়েছে? মব হলে মানুষকে নিজেই বিচার করে ফেললে আমরা কজন মিলে ট্যাগ দিয়ে দিলে তো আসলে হলো না। সাধারণ মানুষের মেন্টালিটি আসলে যেই জায়গাটাতে এখন আছে, আসলে এত দ্রুত কোনো সংস্কারই আসলে সম্ভব নয়। আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি বলে যে আমার যে পলিটিক্স করেই যেতে হবে, মানে রাজনৈতিক স্ট্যান্ড নিয়েই যেতে হবে না তো। দেখতে দেখতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হয়ে গেল 1 বছর। বছর ঘুরে চলে এলো 36শে জুলাই। দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন 36শে জুলাই নিয়ে আমি সৈয়দা ফারজানা জামান রুম্পা হাজির হয়েছি আজকে বিশেষ আয়োজনে, যেখানে অংশ নিচ্ছেন এমন 4 জন অতিথি যারা প্রাণের দাবিতে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। তাদের পেশা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু তারা যখন রাস্তায় নেমেছিলেন তখন তারা দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের কাতারে। তো আমরা পরিচিত হইনি আজকে যারা উপস্থিত আছেন আমাদের অতিথি হিসেবে। ডান দিক থেকে আমরা শুরু করি। আমাদের সাথে উপস্থিত আছেন অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন। কেমন আছেন বাঁধন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। পরিচিত পার্টটা আমরা শেষ করি, তারপর আমরা আড্ডায় চলে যাব। তারপরে আছেন খৈয়ম শানুর সন্ধি, তিনি সঙ্গীত শিল্পী, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। কেমন আছেন সন্ধি? আমি বেশ ভালো আছি। আমার বাম পাশে আছেন কার্টুনিস্ট, কার্টুন শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। কেমন আছেন তন্ময়? খুব ভালো আছি। দারুণ ব্যাপার। এবং আছেন উপস্থাপিকা এবং ট্রাভেল নিয়ে বেশ কাজকর্ম করছেন আজকাল, উপস্থাপিকা সোনিয়া রিফাত। কেমন আছেন রিফাত? খুব ভালো আছি আপু। আজকে কিন্তু আমরা খুব দারুণ একটা বিষয় নিয়ে আড্ডা দিব, সেটা হচ্ছে 36শে জুলাই। আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব আনন্দের একটা সেলিব্রেট করার দিন, কারণ বাংলাদেশ নতুন কিছু একটা পেয়েছে এবং এই নতুন যাত্রাটাতে আপনারা কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়েছিলেন বিভিন্ন সময়ে। তো আমরা যদি একটু এই সম্পৃক্ত হবার গল্পটা জানতে পারতাম, যে কেন কিভাবে আপনারা রাস্তায় নেমেছিলেন। আমরা একটু বাঁধনের কাছ থেকে শুরু করি। আসলে প্রথমে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য, এবং আমাদের এই অর্জনের পেছনে যাদের আসলে প্রাণ গেছে তাদের প্রতি শ্রদ্ধা, এবং যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সহমর্মিতা। কারণ আমাদের এই অর্জনের পেছনে আসলে তাদের ভূমিকাটাই মুখ্য। আমরা হয়তো সেখানে একটা সামান্য অংশ ছিলাম, কিন্তু তাদের জন্যই আজকে আমাদের এই যে বাংলাদেশ আসলে এখন আমরা পেয়েছি, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ, সেটা সম্ভব হয়েছে। আর আমার রাস্তায় যাওয়াটা আসলে ছিল রিয়া গোপের মৃত্যুর পরে, কারণ রিয়া গোপের বয়সেই আমার একটা বাচ্চা আছে। তো যখন আসলে ওর গুলি লাগে এবং তার কিছুদিন পরে সে মারা যায়, এমনিতে বিভিন্ন ঘটনা আমাকে অস্বস্তি দিচ্ছিল, কিন্তু আমরা যেটা হয় যে আমরা তো আসলে একটা কমফোর্ট জোনে থাকা মানুষ, মানে আমি যদি রাস্তায় নাও যেতাম তাহলে ওই ঘটনা ঘটে যেত কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, আমার যাওয়াতে যে খুব একটা বেশি কিছু হয়েছে এরকম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাগুলো আমাকে অস্বস্তি দিচ্ছিল, এবং রিয়া গোপের মৃত্যুটা সেটাকে সবচাইতে বেশি ট্রিগার করেছে। এবং তারপরে আকরাম ভাই নামে আমাদের একজন ডিরেক্টর আছেন, উনি আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে একটা টেক্সট করেন যে আমাদের কিছু করা উচিত শিল্পীদের, যেভাবে অন্যায় অবিচার হচ্ছে, যেভাবে হত্যা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের মানববন্ধন করা উচিত। তো তখন আমি তাকে পার্সোনালি টেক্সট করলাম যে ভাইয়া আমি আপনার সাথে আছি। তো বলছে আপনি কেন গ্রুপে লিখছেন না? তো আমি বললাম ভাইয়া স্ক্রিনশট নিয়ে আমাকে তো অ্যারেস্ট করাই দিবে, কারণ এখানে অনেক ধরনের মানুষ আছে, অনেক চিন্তার মানুষ আছে। তো বললো যে না, আপনি সাহস করে গ্রুপে লিখেন। তো তারপরে তো আমরা সবাই একসাথে হলাম, 1 দিন 2 দিন মিটিং করলাম। আমরা এক রাতের মধ্যে প্রায় 1000-এর বেশি
মিডিয়ার মানুষরা একত্রিত হয়ে গেলাম। এবং একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, এখানে আসলে ডেফিনেটলি আকরাম ভাই, পিপলু ভাই, ধ্রুব ভাই খুবই মুখ্য একটা ভূমিকা পালন করেছেন আমাদের এটা অর্গানাইজ করার ব্যাপারে। কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের মিডিয়ার যারা কাজ করেন, শিল্পী বলেন, টেকনিশিয়ান বলেন, কিংবা ক্যামেরার পেছনে যারা কাজ করেন, একটা ইয়াং গ্রুপ কিন্তু সবার আগে আসলে রাজি ছিল যে 9 দফার সাথে একমত হবে। অনেক সিনিয়ররা রাজি হন নাই বা তারা নাম দেন নাই, তারা আমাদের সাথে অংশগ্রহণ করেন নাই। আমার বয়সীও অনেকে আসলে কনফিউজ ছিল যে আসলে যাওয়া ঠিক হবে কিনা, মানে এই হ্যাঁ বা না এর মধ্যে তাদের এক ধরনের মানে সিদ্ধান্তহীনতায় তারা ভুগেছেন। কিন্তু ইয়াং যারা ছিল তারা কিন্তু 1 সেকেন্ডের জন্য কোনো সিদ্ধান্তহীনতায় ভুগেন নাই। তার আগে মনে হয় 19 তারিখেও তারা রাস্তায় নেমে গিয়েছিলেন, যারা একটা ইয়াং গ্রুপ, এবং আমি তাদের কাছে আসলে সবচাইতে কৃতজ্ঞ। আমি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ডেফিনেটলি স্টুডেন্টরা আমাদেরকে সাহস জুগিয়েছে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রেও আমি বলবো যে যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু আসলে বেশি সাহস দেখিয়েছে সিনিয়রদের চাইতে বা আমাদের বয়সী মানুষের চাইতে। মানে জেনজি বলতে আমরা যেটা বুঝাই, তারা মনে হয় একটু যারা ওই বয়সী, ওদের কনফিউশন ছিল না, ওরা জানতো যে ওরা কি চায়। তো আমি একটু সন্ধির কাছে জানতে চাই, সন্ধি, যতটুকু আমরা এর আগে আলাপ আলোচনা থেকে দেখেছি, আপনি কিন্তু এ ধরনের মানববন্ধনের আগেই আপনি রাস্তায় নেমেছেন। আপনার রাস্তায় নামাটা কিসের তাগিদে ছিল? আমি আসলে 18 সালের যে নির্বাচনটা ছিল সেটাই আমি আসলে মানতে পারিনি। আমরা কেউ ভোট দিইনি, কিন্তু 90% নাকি ভোট হয়ে গেছে। সো ওই তখন থেকে আমি মনে মনে আসলে আমার দেশকে নিয়ে আমার ভাবনা চিন্তা ছিল যে আচ্ছা ঠিক আছে, একটা সরকার ক্ষমতায় আছে, বাট আমার দেশ তো আসলে গণতান্ত্রিক দেশ না, কেউ আসলে এভাবে নির্বাচন হতে পারে না। সো এরপরে আমরা ভেতরে ভেতরে কিছু গান বানিয়েছি, কিছু কাজ করেছি। এরপরে আবু সাইদ যখন মারা গেল, আমি তারপরে এই একেবারে 18 তারিখে যেদিন ঢাকা ভার্সিটি থেকে ছাত্রলীগ সব স্টুডেন্টদেরকে বের করে দিল, বিজিবি নামলো, ওই দিন রাস্তায় নেমেছি। ওই দিন আসলে আমার মনে হচ্ছে যে মানে আমি আসলে দলবদ্ধভাবে নামিনি, মিডিয়ার কাউকে বলিনি, আমরা যারা যেখানে পেরেছে দেখেছি। আমি চাইনি যে আমি মারামারি করতে নামিনি, আমি পুলিশকে ইট পাটকেন মারতে নামিনি। আমার নিজের বাচ্চার বয়স 9 বছর, গত বছর 8 বছর ছিল। সো আমার মনে হচ্ছে যে মানে আমার অনেক ছোট ভাই বন্ধুরা আছে, তাদের মধ্যেই তারাই হয়তো মানে আমার ক্যাম্পাসে অনেক ছোট ভাইরা আছে না, তারাই মার খাচ্ছে, তারাই বের হচ্ছে, তাদের কাছে আমি খবর পাচ্ছি, ওরা কাঁদছে, মানে ওটা সহ্য করতে পারিনি। এই জন্য 18 তারিখে আমি রাস্তা নেমেছি। এরপরে রেগুলার নেমেছি কারফিউ দেওয়ার আগ পর্যন্ত। আচ্ছা তন্ময়, 2018 সালের কথা যেহেতু উঠলো, সেখানে নির্বাচন তো বটে, বাট 2018 সালেও কিন্তু দুটো আন্দোলন হয়েছে পরপর, একটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন, একটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, তখনও হয়েছিল। তো আপনার রাস্তায় নামাটার সাথে সেটার কোনো সম্পর্ক ছিল কিনা? 2018 সালের ইলেকশন হচ্ছে প্রথম আমার ইলেকশন, যেখানে একজন পত্রিকায় পলিটিক্যাল কার্টুনিস্ট হিসেবে কাজ করা অবস্থায় কোনো কার্টুন, আমার ইলেকশনের কার্টুন ছাপা হলো না পত্রিকায়। এটা বললাম কারণ ওই কনটেক্সটটা বুঝতে, যে আসলে ফ্রিডম অফ স্পিচের অবস্থাটা কি, যে একটা কার্টুনও আমি ছাপতে পারছি না। তখন দায়িত্ব নিয়ে আমার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলাম কার্টুনগুলো, যদিও ওটা ডিজিটাল সিকিউরিটির অ্যাক্টের একটা বিশাল রিস্কে পড়ে যায়। ইভেন কোটা আন্দোলন, কি বলে, নিরাপদ সড়ক আন্দোলনের কার্টুনগুলোও আমার কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট দলীয় পলিটিক্সের অ্যাগেনস্টে কোনো কার্টুন না, হ্যাঁ, কিন্তু এই আন্দোলনের কার্টুনগুলো আমার সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করতে হয়। কিন্তু আমরা 2018 সালে খুব কাছ থেকে, তখন থেকেই ছোটরা আসলে আমাদের মানে সাহসটা জোগানো শুরু করে। আমি এটা বলতে চাই যে জুলাইয়ের আমার মনে আছে 13 তারিখ 14 তারিখ থেকে আরও আগের থেকে আমার সোশ্যাল মিডিয়ায় ইয়াং ছেলেমেয়েরা মেসেজ পাঠাচ্ছে যে আপনার কার্টুন কই, আপনার মতামত কই, হ্যাঁ। এবং সত্যি কথা বলতে তখন কিন্তু আমি তখনও ভাবি নাই 12-13 তারিখ যদি আমি ভুল না হয়, মানে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা হচ্ছে, ঝামেলা হচ্ছে, এটাকেও শক্ত হাতে এটাকে দমন করে ফেলবে, কিছু থেকে কিছু হবে না, হ্যাঁ, কারণ আমরা অলরেডি অনেকবার নানাভাবে আশাহত হয়েছি, কার্টুনিস্টরা জেলে গেছে, হ্যাঁ। তো সেরকম সময়ে আমি কিন্তু কয়েকদিন আমাকে বলার পরও আমি আঁকিনি, হ্যাঁ। কিন্তু তারপরে যখন দেখলাম যে ছোট ছোট ছেলেমেয়েরা সাহস করছে, তারা রাস্তাঘাটে মার খাচ্ছে, এবং ওরাই না মানে আমার বিবেককে কোশ্চেনটা করছে, মানে আমার তখন লজ্জা লাগা শুরু করছে যে আমি কতক্ষণ অন্যদিকে তাকায় থাকবো। তো তারপরে 14-15 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় আঁকা শুরু করলাম ওপেনলি, হ্যাঁ। তো
তারপরে যে জিনিসটা ছিল যে ওইটার মানে আমার মাথায় ছিলাম একজন কার্টুনিস্ট, আমি আমার কার্টুনে প্রতিবাদ জানাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। আমি ঠিক করেছি আমি রাস্তায় নামবো না, আমি আমার মেইন কাজটা করব, আমি রাস্তায় নামা আমার কাজ না, এই চিন্তা নিয়ে থাকছিলাম। কিন্তু যত সময় গেছে, যত দেখছি সন্ধি যেটা বলছিল যে আমাদের ছোট ভাই বোনরা মার খাচ্ছে, হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ভয় নেই, হ্যাঁ, তত আর রাতে ঘুমাতে পারছিলাম না। হ্যাঁ, তখন বুঝতে পারছি না শুধু এটা একটা কিন্তু অদ্ভুত সময়। আমি যাদের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে, কেউই কিন্তু ওই সময়টা রাতে ঘুমাতে পারে নাই। সম্ভব ছিল না আসলে। হ্যাঁ, এবং ওই স্টুডেন্ট কি বলে রোড সেফটি আন্দোলন বা কোটা আন্দোলনের একটা মিল কিন্তু আছে। ওই সময় আমরা কিন্তু দেখেছি যে একইভাবে স্টুডেন্টদেরকে তাদের মেস থেকে ইসের থেকে এই যে ধরে নিয়ে যাওয়া, কোশ্চেনিংয়ে যাওয়া, প্রেশারে করা, বা আন্দোলন শেষ হয়ে গেছে তারপরেও খুঁজে বের করে করে তাদেরকে হ্যারাস করা, এই জিনিসটা না আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার মানে স্বাধীন বাংলাদেশে এটা হইতে পারে। এবং এটা এবং আমরা সবাই কিন্তু মানে দেখে না দেখার ভান করে যাচ্ছিলাম। আপনিও কিন্তু আসলে সাধারণ মানুষের কাতারেই নেমে গেছেন, আপনি কিন্তু অপেক্ষা করেন নাই যে আচ্ছা ঠিক আছে আমার বন্ধু নামবে কিনা বা আমি নামবো কিনা, আমি এরকম দেখলাম। হ্যাঁ, কিন্তু তারপর আমি বলবো যে ওই ভয় যেমন সংক্রামক, সাহসও সেরকম সংক্রামক। একদম। হ্যাঁ, যে আমার মানে সবার সাহসে আস্তে আস্তে আমার ওই সাহসটা তৈরি হয়ে গেছে। আর ওই যে বললাম না, নিজের বিবেকের কাছে একটা তাড়না তৈরি হয়েছে যে আমি নিজেকে কি জবাব দেব। হ্যাঁ, না আমরা শিওর আমরা সবাই রিলেট করতে পারবো। আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত নিজেদেরকে বুঝিয়েছি না এটা না সেটা, বা হ্যাঁ, কিন্তু কয়েকদিন পর কিন্তু আর পারিনি। এটাই মনে হয় গণ অভ্যুত্থানের বিউটিটা, যে আমরা সারা জীবন দেখে আসছি, অ্যাটলিস্ট আমার জেনারেশন ছোটবেলা থেকে, যে কোনো কিছুই কারো না কারো অ্যারেঞ্জ করে, মানে দলীয় কোনো একটা পলিটিক্যাল পার্টি অ্যারেঞ্জ করছে, কোনো একটা কালচারাল পার্টি অ্যারেঞ্জ করছে। কিন্তু এইটার আমি নিজের সাক্ষী যে এই গণ অভ্যুত্থান এইটা সাধারণ মানুষ, অ্যাটলিস্ট মানে আমরা এবং সাধারণ মানুষ আমরা সবাই প্রত্যেকে এটার কারো কোনো অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যায়নি, তাই না? মানে প্রত্যেকটা মানুষ নিজের বিবেকের তাড়না থেকে আমরা রাস্তায় নেমে গেছি। হ্যাঁ, এটা কোনো সেট আপ নাই, কেউ ডেকে নিয়ে যায় নাই, কেউই করে নিয়ে যায়। এই যে অর্গানিক ব্যাপারটা, এইটার সাক্ষী হইতে পারার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। এবং মানে মানে আপুকেও বলতেছিলাম যে আমার মনে হচ্ছে যে আমি এটার পরে আরো মানে মানুষ হিসেবে আরো ম্যাচিউর হয়েছে। গত এক বছর আসলে এত মানে আমরা আপস অ্যান্ড ডাউন দেখেছি, সেখানে কিন্তু এটা আমাদের একটা লার্নিং প্রসেসও ছিল। সোনিয়া, আমরা কিন্তু কথা বলছিলাম মানে হ্যারাসমেন্ট নিয়ে। পরবর্তীকালে আমরা দেখেছি এর আগে যে অভ্যুত্থান হয়েছে সেখানে হয়তো এই ধরনের কাজ হয়েছে। আপনি যখন রাস্তায় নেমেছিলেন, আপনি তো নিজের ব্যক্তিগত দায় থেকেই নেমেছেন, তখন কি এটা আপনার মাথায় ছিল কিনা? মাথায় ছিল, কারণ যে কথাটা বলা হচ্ছে 2018 সালের যে অভ্যুত্থানগুলো হয়েছে সেই সময় আমি আসলে শুরু থেকেই প্রতিবাদী, এবং তখন আমি অনেক ছোট, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। সো তখন যেটা হয়েছিল যে আমি একটা পোস্ট করেছিলাম, একটা রাজনৈতিক পোস্ট, স্যাটায়ার ধর্মী। সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে ছাত্রলীগের গ্রুপে, মোটামুটি তখন যেহেতু আমাকে চিনতো, রেডিও জকি ছিলাম বা টেলিভিশন উপস্থাপনা করতাম, সেখানে গ্রুপে ছড়িয়ে দেওয়া হলো যে এই মেয়েটা টিএসসিতে ঢুকতে পারবে না, ঢুকলে তাকে ধর্ষণ করা হবে ওপেনলি। এই ওয়ার্ডগুলো স্ক্রিনশট এখনও আমার কাছে আছে। সো এত মানে মেন্টালি আমি আসলে সেই সময় এতটা আপসেট ছিলাম যে আমি 3-4 মাস আসলে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছিলাম। যে আমি, কারণ তখন কোনো টেলিভিশন আমাকে গাড়ি দিত না যে আমি শো করতে আসবো আমাকে একটা গাড়ি দিবে, কারণ ছোটোখাটো শো করতাম নিজের, মানে আমি ভয় পেতাম যে আমি এখন যে লোকাল বাসে করে যাব বা আমি কিভাবে যাব, আমাকে যদি রাস্তায় হ্যারেস করে। সো সেই ভয়টা ছিল। এবং তখন তারপরে যে আমি থেমে গেছি তা না, সোশ্যাল মিডিয়া বা নানানভাবে যত দেশে আসলে অনেক সংকটিত এসেছে, 1 মাস 2 মাস পরপরই আমরা দেখি নানান রকম বিষয় চলে আসে। আমি প্রতিবাদ করেছি কিন্তু কখনো রাস্তায় নামা হয়নি। যখন আবু সাইদের ভিডিওটা আমি দেখলাম, আমি ঠিক ভিডিওটা দেখার পরে আমার কোনো ইন্সপিরেশন ছিল না, কে যাবে না এরকম কিছু মাথায় ছিল না। আমি তখন ডিসিশন নিয়েছি যে আমি এখন রাস্তায় নামবো। আমার কোনো লিডার নাই, আমার কিছু নাই, বাট আমি আমার নিজের তাগিদে, কারণ আমি এই অন্যায় মেনে নিতে পারবো না। এবার যদি আমার জীবনও চলে যায় আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই অন্যায়টা চোখের সামনে দেখে ঘরে বসে থাকা সম্ভব না। সেটা ছিল আসলে মূল ট্রিগার পয়েন্ট। আচ্ছা, এইবার মনে হয় আমরা একটু ওপেন ফ্লোরে একটু যদি আমরা মানে এটা আড্ডা ফর্মেটে নিয়ে যাই, যে একটা ছাত্র আন্দোলন ছিল, এটা আমরা যদি বলি একটা কোটার একটা আন্দোলন ছিল, সেখানে জনতা এসে এক হয়ে গেল। আসলে সাধারণ মানুষ কখন এই একটা চিন্তা জায়গায় গিয়ে এক হতে পারে বলে আপনারা মনে করছেন? আমি বলি, হ্যাঁ প্লিজ। যখন ছাত্রলীগকে লেলিয়ে দিল,
তখন সাধারণ শিক্ষার্থীর উপরে আমার মনে হয় তখন মানুষ রেগে গেছে। একদম মানে যখন আন্দোলন দমন করা হবে, হয়তো পুলিশের সাথে স্টুডেন্টদের বাধা চলছিল ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে, যখন ছাত্রলীগকে লেলিয়ে দিল তখন হচ্ছে মানুষের মধ্যে সেন্টিমেন্টটা কাজ করেছে আমার মনে হয়। এরপর তো প্রাইভেট নামলো, প্রাইভেট নামার পরে যখন প্রাইভেটের উপরেও একইভাবে আক্রমণ হলো, তখন আসলে মানুষ মানে প্রথমে মানুষ আহাউ হয়তো বাসা বসে করছিল, যখন প্রাইভেট স্টুডেন্ট মানে তাদের উপর যখন আক্রমণটা আসলে তখন আসলে সুশীল সমাজের মানুষের ছেলেমেয়েরাই প্রাইভেটে পড়ে, ওরাই তখন সাধারণ মানুষ মা বাবারা নামা শুরু করলো। এবং আমার মনে হয় সেই সময়ই মানে আমাদের আর বিশ্বাস হচ্ছিল না যে আমাদের পুলিশ আমাদের সাথে এমন করছে। তার আগে পর্যন্ত ব্যাপারটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় হচ্ছে এই হচ্ছে কত কিছু হয়, একটা নর্মালাইজ একটা ব্যাপার কথাবার্তা চলছিল, কিন্তু তারপরে যখন ব্যাপারটা রাস্তায় চলে আসলো শেষ পর্যন্ত হ্যাঁ আমরা কিন্তু এক মুহূর্তের জন্য চোখে দেখছি কিন্তু বিশ্বাস করতে যাচ্ছে না মানুষ, কারণ আমরা তো মানে এইটা তো আর এখন পূর্ব পাকিস্তান নাই, হ্যাঁ তাই না, যে আমার দেশ আমার পুলিশ আমাদের সাথে এইভাবে কিভাবে ট্রিট করতে পারে। এবং আরেকটা বিষয় সন্দীপ ভাই যেটা বললেন যে ছাত্রলীগকে যখন লেলিয়ে দিয়েছে তখন আমি আসলে ভাবছিলাম যে দুদিন আগেও তো একই ক্যাম্পাসে তোরা একসাথে চা খেয়েছিস, আড্ডা দিয়েছিস, কিভাবে সম্ভব যে আজকে ছাত্রলীগ আমরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করছি এবং এত নৃশংসভাবে। সো সেটা ডেফিনেটলি অনেক ট্রিগার পয়েন্ট ছিল সাধারণ মানুষের জন্য আমার কাছে মনে হয়। হ্যাঁ আমার কাছে ওটা মনে হয়, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি খুবই অপমানিত বোধ করেছি। এটা কিন্তু খুব একটা আমার কাছে মনে হয় যে মানুষের একটা খুবই ট্রিগার পয়েন্ট ছিল যে মিথ্যাচার করা হচ্ছে, একটা অন্যায় করা হয়েছে, রাষ্ট্র করেছে, গুলি করছে, হত্যা করছে, সেই অন্যায়টা তো তারা স্বীকার করছেনই না, উল্টা মিথ্যাচার করছে। এবং আমাদেরকে একজন নাগরিক হিসেবে এতটা বোকা এবং এতটা হেল্পলেস মনে করছে যে আমরা যা বলবো তাই তোমাদের বিশ্বাস করতে হবে। আমাদেরকে মিথ্যা নিউজগুলো মানে গণমাধ্যম তখন ওই নিউজগুলো দেখাচ্ছেই না রাস্তায় কি হচ্ছে, আমরা শুনছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু আমাদেরকে বোকা মনে করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে কিন্তু খুব মনে হয়েছে যে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দিল এবং বললো যে এটা নিজে নিজে বন্ধ হয়ে গেছে। মানে সবকিছুর হয় না যে একটা লিমিট থাকে, তো লিমিট ওরা সবগুলো একসাথে ক্রস করে ফেলেছে। মানে মানুষ তো এই অন্যায় দেখেই আসছে, মানুষ কিন্তু অন্যায় দেখতে দেখতে এক ধরনের কিন্তু এটাকে স্বাভাবিকরণ হয়ে গেছে যে একটা আন্দোলন হবে, কয়েকজন একটু মারা যাবে, তারপরে আমরা একটু মানে আফসোস করব, তারপরে আবার ভুলে যাব, কারণ এই সরকার তো আর যাবে না। মানে আমরা কিন্তু এটা মেনেই নিয়েছিলাম। সো ওই জায়গা থেকে যখন মানুষ আসলে, কারণ এটা কিন্তু অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ, তার বহিঃপ্রকাশ হয়েছে, এটা কিন্তু একদিনের না। সো এত বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ তো রয়ে গেছে ভিতরে, তারপরে অপমানিত হচ্ছি আমরা। এবং তখন নিজের ভেতরে না ওই আমি যে এই দেশের নাগরিক, ওই জিনিসটা মানুষের ভেতরে জাগ্রত হয়েছে যে আমারও ক্ষমতা আছে, তুমি আমার সাথে ভোটাধিকারই ছিল না, হ্যাঁ যে আমারও ক্ষমতা আছে। মানে আমরা যেটা হয় যে আমরা যে ভোটাধিকার পাচ্ছি না কিংবা আমাদের সাথে যে অন্যায় হচ্ছে বা অন্য মানুষের সাথে হচ্ছে, আমরা একটা সুবিধাভোগী জায়গায় আছি, খুব স্বাভাবিক। আমি তো বলবো আমি বাংলাদেশে খুবই একজন মানে কি বলবো যে প্রিভিলেজড নাগরিক। তো সেই জায়গা থেকে অন্যদের সাথে হচ্ছে, আমার সাথে হচ্ছে না, আমার এগুলো দেখার দরকার নেই, এই মন মানসিকতার মধ্যে কিন্তু অনেকে ছিল। কিন্তু এই গণ অভ্যুত্থানে সেই মানসিকতার মানুষগুলোও রাস্তায় নেমে এসেছে, বিকজ তারা মনে করেছে যে তার যে নাগরিক অধিকার বা তার যে নাগরিক হিসেবে শক্তি, সেটা এবার দেখাতে পারবে। এইটা কিন্তু অনেক কাজ করেছে, যার জন্য কারো ডাকের জন্য কেউ কিন্তু অপেক্ষা করে নাই, যে যার এলাকায় কিন্তু বের হয়ে গেছে। ইভেন আমি মিরপুরে থাকি, আমার মিরপুর ডিওএইচএস থেকে আমরা মানে ওখানে কিন্তু মিছিল করা নিষেধ, মানে এরকম গ্যাদারিং করা যায় না, ওখানেও তারা কিন্তু কোনো এগুলো মানেই নাই, মানে তারা গেট ভেঙে বের হয়ে গেছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে মানুষ মনে করেছে যে তার যে শক্তি আছে, সে সেটা দেখাবে, সে সেটা এইবার ছিনিয়ে নিবে, এবং এইটার জন্য সবাই আসলে ওইটা ফিল করতে পেরেছে। আমরা কিন্তু কথা বলছিলাম গণতান্ত্রিক অধিকার নিয়ে। এখন গণতান্ত্রিক অধিকার 18 নির্বাচন বা 24 নির্বাচন বা বুলেটের সামনে দাঁড়িয়ে যে গান গাওয়ার বা যে প্রাথমিক অবস্থায় যে আন্দোলনগুলো হচ্ছিল, বিক্ষোভ প্রকাশ করার যে ব্যাপারটা ছিল সাধারণ জনতার কাতারে, আপনি সেখানে ছিলেন, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছিলাম। আমার মনে আছে যে আমরা আবাহনী মাঠের সামনে যেদিন প্রোটেস্টে দাঁড়ালাম,
তার আগের দিন রাতে আমার বাসায় সব ইয়াং কার্টুনিস্টরা আসছে, একসাথে হয়েছে যে আমরা ব্যানার লিখবো, ব্যানার রাখবো। তার আগে আমার কাছে ইনফরমেশন আসছে যে আমার বাসায়ও খেয়াল রাখা হচ্ছে। তো তখন আমরা ফোন করে জানালাম, কারণ ইয়াং কার্টুনিস্টরা যদি আসে, মানে অ্যাজ এ সিনিয়র আমার তো ওদের দায়িত্বও আমার উপর বর্তায়। তো আমি মানে ওরকম আমরা একটা প্ল্যান করে ইনস্ট্রাকশন দিলাম যে যে আসবে কেউ একবারে আসবে না, এই আমরা যে বড় বড় কাপড় কিনেছি ব্যানারের জন্য ওগুলা ঢুকে নিয়ে আসতে হবে, ভাগে ভাগে আসতে হবে, এভাবে প্ল্যান করে আমি খুব বললাম যে নাইলে কিন্তু আমরা করতে পারবো না। তো সবাই এসে সারা রাত আমাদের স্টুডিওতে ব্যানার লেখা হলো, কার্টুন আঁকা হলো। তারপর দিন আমরা সেগুনবাগিচা ওই এরিয়ায় যে বিকালে হলো, ওখান থেকে শহীদ মিনার পর্যন্ত সব জায়গায় আমরা ব্যানার রাখছি, ব্যানার শেয়ার করছি। তো ওই আর্টিস্টদের যে কন্ট্রিবিউশনটা, ওইটা এরকম গণভাবে, মানে আমরা গিয়েছি, আমরা ভাবতেছি আমরা রাস্তায় লিখবো, কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, কোথায় লিখবো। প্রথমে মনে হচ্ছে যে সবাই সাহস করে আমরা রিক্সা করে রং নিয়ে যাচ্ছি, রিক্সা থামায় চেক করা হচ্ছে, তো মানে রংটাও লুকায় নিয়ে যেতে হচ্ছে। এখন কেমন লাগে, এক বছর যেহেতু পার হয়ে গেল, এখন এসে এই যে এই গল্পগুলা কি আসলে গল্পের মতো মনে হয় কিনা? মানে এখন একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, এখন এসে মনে হয় যে ওইটাই সবচেয়ে একই সাথে ভয়ঙ্কর সময়, কিন্তু একই সাথে আনন্দের সময় ছিল খুবই। কারণ দ্যাটস দ্য লাস্ট টাইম আমার মনে পড়ে আমরা সবাই জাতিগতভাবে এইভাবে একত্রিত এক ছিলাম। তারপর থেকে কিন্তু আর এক নাই। তো মানে ওইটাই সবচেয়ে কষ্টের সময়, আবার ওইটাই সবচেয়ে আনন্দের সময়, যে মানে বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে আমরা এত দারুণ দারুণ এক্সাম্পল ক্রিয়েট করেছি যে আমাদের রং শেষ হয়ে গেছে, র্যান্ডম পিপল টাকা দিচ্ছে, গিয়ে রং এনে দিচ্ছে, আমরা লিখছি, তারা চারদিকে ঘিরে দাঁড়াচ্ছে, খালি করে দিচ্ছে আঁকা। আপনি একটা জিনিস দেখবেন, আপনারা কি কেউ কখনো ভাবছিলেন যে আমাদের শহর, আমাদের দেশ এরকম ছবির শহর হবে, দেয়ালে দেয়ালে ছবিতে মুরালে ভরে যাবে? আমি কিন্তু কোনদিন ভাবি নাই যে আমার শহর ছবি শহর হবে। হ্যাঁ, মানে তার উল্টা আরো কারাকারি লেগে গেল, কে আঁকবে, কারা আঁকবে, কে লিখবে না লিখবে, কিন্তু পুরো শহর ছবিতে মতামতে ভরে গেল। তো এই যে এই জায়গাগুলো সবাইকে সাপোর্ট করছে, খাবার, পানি, মানে তখন ওই সময় মনে হয়েছে যে আমরা তো তাহলে জাতি হিসেবে অনেক উচ্চমানের। হ্যাঁ, মানে এই এক্সাম্পলগুলো তো এভরিডে রাস্তায় দেখি না। তাই আমার কাছে ওই সময়টা একই সাথে খুবই আশঙ্কাত্মক ছিল, কিন্তু ওর চেয়ে একত্ব এবং ওর চেয়ে আনন্দের সময় আমি আর রিসেন্ট টাইম বা আগে পরে আমি মনে করতে পারি না। আমরা যেহেতু আজকে ৩৬শে জুলাইয়ের আমরা আসলে এক বছর পরে আমরা এটা নিয়ে কথা বলছি, তো এই যে এক বছর পরে যে হ্যারাসমেন্টের কথা আমরা শুনলাম যে একটা সময় হয়েছে, এখন সেটার কি অবস্থা? অনলাইন অফলাইন সম্পর্কের কি অবস্থা? অনেক কাছের মানুষকে হারিয়েছি, অনেক বন্ধু ঝরে গেছে, কিন্তু অনেক নতুন মানুষের সাথে পরিচয়ও হয়েছে। আমার মনে হয় যে এটাই হয়তো লাইফের একটা প্রসেস, এভাবেই হয়তো জীবনটা সামনের দিকে এগিয়ে যায়। আর হ্যারাসমেন্টের ব্যাপারটা হচ্ছে তখন আগেও ছিল, যখন আন্দোলনের সময় গিয়েছি তখন তো ছিলই, এবং আন্দোলন পরবর্তী সময়ে সেটা আরও বেড়ে কয়েক গুণ হয়েছে আমার ক্ষেত্রে। মানে আমি জানি না অন্যান্যদের ক্ষেত্রে কি অবস্থা, বাট আমার ক্ষেত্রে কয়েক গুণ বেড়েছে। নিজের খুব কাছের মানুষরা আমাকে অ্যাটাক করছে, হিউমিলিয়েট করছে, হ্যারাস করছে। বাইরের মানুষ তো আছেই, আর কিছু অ্যাসাইন্ড গ্রুপ তো আছেই, বুঝাই যায় যে অ্যাসাইন্ড, ওরা সবসময় বাজে কমেন্ট করছে, বুলি করছে, অ্যাটাক করছে। তো এগুলো চলমান চলছে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাকে একটা রিসার্চ গ্রুপ থেকে জিজ্ঞেস করছিল যে এখন আমার কি বলে ফ্রি স্পিচ প্র্যাকটিসের কি অবস্থা, বা অনলাইন আপনি জিজ্ঞেস করছেন হ্যারাসমেন্টের কি অবস্থা। হ্যাঁ, তো একটা কথা যেভাবে ঠিক যে গত 15 বছর ধরে একটা সিস্টেমেটিক সাপ্রেশন বিল্ড আপ হয়েছিল, সেই সিস্টেমটা এখন ভেঙে গেছে, কিন্তু একই সাথে বলবো আসলে কিছু পরিবর্তন হয় নাই। মানে এই অ্যান্সারটা আমি যখন দিলাম তখন বলছে কেন, আপনি তো বললেন ওই সিস্টেমটা ভেঙে গেছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা বাফার পিরিয়ড। হ্যাঁ, যে একটা গণতান্ত্রিক সরকার গেছে আর একটা গণতান্ত্রিক সরকার আসবে, কিন্তু সাধারণ মানুষের মেন্টালিটিটা না চেঞ্জ হয় না। এখন যারা ক্ষমতায় আছে, হ্যাঁ, মানে ধরেন হয়তো ধরেন এখন মব অ্যাটাক বাড়ছে, বা মানে আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য যেই শিক্ষা ব্যবস্থা দরকার, যে সোশ্যাল প্র্যাকটিসটা দরকার, হ্যাঁ, এটা একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। এইটুকু বলতে পারি যে এখন আমরা চাইলে, আমরা যদি ঠিকভাবে ব্যবস্থা নিয়ে আমরা শুরু করতে পারবো, আমরা এই ধরনের কনভারসেশনগুলা, গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো
চালিয়ে যেতে পারবো। কিন্তু এখনো কোনো অবকাঠামো জায়গায় নাই যেটা আমি দাঁড়ায় বলতে পারবো এখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো অ্যাক্ট হয়তো ভিন্ন ভিন্ন নামে আসছে, হ্যাঁ, কিন্তু এমন কোনো জায়গা নেই যে আমি বলতে পারবো যে আমার খুব পরিবর্তন আসছে। আমি বলতে পারবো যে পরিবর্তনের সুযোগটা আসছে, যে এইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাইলে হয়তো ভিন্ন ভিন্ন মতবাদের একটা জায়গা তৈরি হতে পারে। মানে কিছু আমি একটা মতামত দিলেন, উনি একটা মতামত দিলেন, তাই জন্য উনি একটা ট্যাগ খেয়ে গেল, আমি একটা ট্যাগ খেয়ে গেলাম, এই কালচারটা আসলে বন্ধ হতে হবে। আর একটা জিনিস হচ্ছে, এই আন্দোলনটা আমরা সবাই যেটা করেছিলাম যে মানে যেভাবে আসলে বাংলাদেশটা আমরা দেখতে চেয়েছিলাম গত বছর, সেখানে আমরা এখনো পৌঁছাইনি। পৌঁছানি মানে হচ্ছে যে আমাদের দেশে আইনের শাসন ছিল না। সো আইনের শাসন প্রতিষ্ঠিত কি হয়েছে, মব হলে মানুষকে নিজেই বিচার করে ফেললে, আমরা কজন মিলে ট্যাগ দিয়ে দিলে তো আসলে হলো না, এবং যারা দিচ্ছে তারা কি বিচারের আওতায় আসছে। তো আসলে মানে আমি যেই কারণে যেই চিন্তায় নেমেছিলাম রাস্তায়, সেটা এখনো পূরণ হয়নি, বাট আমি অপটিমিস্টিক, স্বপ্ন দেখি যে হবে। আচ্ছা, এইটাই কিন্তু আজকের এই বিশেষ আয়োজনের কিন্তু এটা একটা অনেক বড় বলতে পারেন যে একটা কনসেপ্ট, যে সাধারণ মানুষ যারা নেমেছিল ওরা কিন্তু আবার যে যার মতো যে যার কাজে ফিরেও চলে গেছে। যেমন আপনি আপনার কার্টুন নিয়ে বিজি হয়ে গেছেন, আপনি আপনার কাজ নিয়ে বিজি হয়ে গেছেন। এই যে আপনাদের যে ফিরে যাওয়া নিজের কাজে, এই যে আমি যদি এখন আপনাকে অন্য আরেকটা মানুষের সাথে মানে তুলনা করি, যে তারা আসলে তাহলে কেন নেমেছিল এবং তারা কিসের প্রত্যাশায় ফিরে চলে গেছে, বা তারা কি আশা করছে বলে আপনারা মনে করছেন? এটাই আসলে অবাক লাগে যে সাধারণ মানুষ, বাংলাদেশের আসলে 95% মানুষই তো আসলে তখন একমত ছিল, রাস্তায় নেমেছিল। গুটি কয়েক মানুষ আসলে দ্বিমত পোষণ করেছে তখন। তো এখন সেই 95% মানুষ কোথায়? আবার সেই 5%টাই কিন্তু এখন ক্ষমতা নিতে হবে, মব সৃষ্টি করছে, এটা করছে, এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট তারা করে যাচ্ছে। কিন্তু ওই 95% মানুষ কিন্তু কাজেই ফিরে গেছে, তারা আন্দোলন করেছে একটা অন্যায়ের বিরুদ্ধে। তো আমার কাছে মনে হয় এটা একটা বড় মেসেজ, বাংলাদেশের মানুষ যে কোনো সময় আসলে সংঘবদ্ধ হতে পারে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, আবার অন্যায়টা তারা যদি প্রতিবাদ করে আবার কিন্তু কাজেও ফিরে যেতে পারে। এটা একটা অনেক বড় লার্নিং হতে পারতো। আমি এখনো আসলে সেই রাজনৈতিক নেতাদের মধ্যে খুব একটা দেখছি না যে তারা এখান থেকে সেই শিক্ষাটা নিয়েছে, বাট এটা কিন্তু আসলে চলমান থাকবে আমার কাছে মনে হয়, কারণ বাংলাদেশের মানুষ যে শক্তিটা অর্জন করেছে যে আমরা পারি, এটা এত দ্রুত আসলে নিভে যাবে না। আর একটা ট্র্যাক রেকর্ড তৈরি হলো কিন্তু, মানে যেটা আমার খুব আনন্দ লাগে যে আমি ইন্টারন্যাশনালিও যদি বলি, আমরা কিন্তু একজন না, আমরা পরপর 2টা স্বৈরাচার নামিয়েছি আমরা এখন বলতে পারবো। হ্যাঁ, জাতিগত যে বাইরে থেকে দেখেন যে এই জাতিটা আসলে মেনে নেওয়ার জাতি না, তাই না? মানে 71 থেকেও আমরা মেনে না জানি। আবার উল্টাটাও বলা যায়, 2টা স্বৈরাচার এই জাতি তৈরি করছে, আবার আরেকটা তৈরি করবে নাকি। কিন্তু ওই ব্যাপারটা খুব আনন্দ লাগে যে আমরা একটা এক্সাম্পল না এর সাথে সময়, যে আমরা পরবর্তী গ্যাপটা বোধহয় এত হবে না যদি এরকমটা সৃষ্টি হতে থাকে। যেমন এটা অনেক বড় গ্যাপ ছিল। এখন মনে হচ্ছে, আমার মনে হয় যে 90ও তারা তখন 90-এ যে কবিতা লেখা ছিল, এত সুন্দর সুন্দর, এত পোয়েট্রি ছিল, এত গান ছিল, গণজাগরণ ছিল, সেটার পরেও আসলে ধারণা করেছিল যে এত তাড়াতাড়ি হবে না। কারণ এই জন্যই এই ধরনের মানে স্পেসগুলো খুব ইম্পর্টেন্ট, কনভারসেশনগুলো ইম্পর্টেন্ট। যতদিন এই কনভারসেশনগুলো চলবে ততদিন হবে না। যতদিন আবার যদি এরকম করে পাবলিক স্পেস একসাথে মানে একসাথে হওয়ার জায়গা কমিয়ে নিয়ে আসা হয়, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, ভিন্ন মতবাদ। তবে একটা জিনিস খুব ভালো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এখন সাধারণ মানুষ পলিটিক্যালি অ্যাওয়ার হয়েছে। হ্যাঁ, এবং যেটা খুব জরুরি, যেটা আচ্ছা ভোট হয়নি, আমি ঘুমাই, আজকে ছুটি পেয়েছি, অফিস যাব না, আজকে ভোটের দিন আমি অফিস যাব না। কিন্তু এইবার নেক্সট নির্বাচনে কিন্তু ভোটের দিন সবাই ভোট দিবে। সো এই পলিটিক্যালি অ্যাওয়ার হওয়াটা, চায়ের দোকানে পলিটিক্স নিয়ে আড্ডা, ক্রিকেট নিয়ে আড্ডা, পলিটিক্স নিয়ে আড্ডাটা ফেরত আসছে। এইটা আসলে তিনি আমাদেরকে বানিয়ে দিয়ে গেছেন, যে মাথাটাকে শার্প করে দিয়ে গেছে যে সাধারণ মানুষের, যে তোরা একটু চিন্তা ভাবনা কর দেশটা নিয়ে। এইটাও যেমন জরুরি, আবার আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই। কিন্তু তার পরবর্তীতে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, পাবলিক গ্যাদারিংয়ে বলেন, আমাদের কিন্তু প্রচুর টক্সিসিটি বেড়ে গেছে। মানে মানুষের মধ্যে টক্সিসিটি যেন শেষই হচ্ছে না। মানে একটা আছে যে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটা মনে হয় আমাদের এই দুজন যারা অতিথি আছেন, এটা নিয়ে মনে হয় তারা আর একটু মানে বিস্তৃত বলতে পারবেন যে কি ধরনের জিনিস আপনারা ফেস করছেন। নারীদের কথা যদি আমি বলি স্পেশালি, আমি মনে হয় তুমি ওইটাই আসলে অ্যাড্রেস করেছো, যে যেহেতু আমরা দুজন নারীদের ক্ষেত্রে এটা অনেক বেড়েছে। বুলিং এর কথা যদি বলি, আমি মিডিয়াতে কাজ করি, আমি টেলিভিশনে উপস্থাপনা করি, আমাকে এখন
দুদিক থেকেই ট্যাগ খেতে হচ্ছে। জামাতও বলছে কেউ কেউ, এটা দেখে আমি মাঝে মাঝে হাসি, কারণ প্রতিবাদ তো চলছে, প্রতিবাদ তো থেমে নেই, সেই শুরু হয়েছিল এখনো চলছে। সো যখনই আমরা কোনো অন্যায় দেখি, সেটার বিরুদ্ধে কোনো একটা পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট করলে বা কিছু একটা লিখলে, তখন মানুষ এসে ট্যাগ দিতে শুরু করে। এবং এই ট্যাগটা এখন, আগে তো একপাক্ষিক ট্যাগ ছিল, এখন নানানমুখী ট্যাগ। আসলে কোন দিকে আসলে যে কি হচ্ছে সেটা বোঝা খুব মুশকিল। আমি যেটা মনে করি সো একটা জাতি তো আসলে শিক্ষার মাধ্যমে সামনে এগিয়ে যায়। তো ইন্টেলেকচুয়ালরা, এই মানে যারা বুদ্ধিজীবী আছে, তারা জাতিটাকে শিক্ষিত করে বা জাতির বড় বড় ডিসিশনগুলো তারা নেয়। এই যে আমরা এখন ট্যাগিংয়ের শিকার হচ্ছি, এই ট্যাগিংয়ের শিকারটা তো আসলে অনেক দিনের একটা প্র্যাকটিস থেকে হয়েছে, ধ্বংস শিক্ষা ব্যবস্থা থেকে মানুষের ভেতরে ঢুকেছে যে এসব করতে হবে। কিন্তু অন্যের মতবাদকে আমি রেসপেক্ট করতে পারি, এইটার একটা প্ল্যানিং লাগবে সামনে। যেমন ধরেন যে সামনে যদি যে কোনো দল ক্ষমতায় আসে, বিরোধী দলকে থাকতে হবে, তার মতবাদ সে দিতে পারবে, তার মতবাদকে আমি রেসপেক্ট করি, আমরা আসো আলোচনা টেবিলে বসি। মানে বাঁধনাপু হয়তো কিছু একটা বিশ্বাস করে যেটা আমার বিশ্বাসের সাথে মিলে না, আমি বাঁধনাপুকে মেরে ফেলবো না তো, বাঁধনাপুকে মেরে ফেলবো না, ঘৃণা করবে না তো, তার মতবাদকেও আমি রেসপেক্ট করি। মানে পাশাপাশি ভিন্ন মতবাদের মানুষ একসাথে থাকতে পারে, এবং এটাই স্বাভাবিক। এইজন্য আমি তাকে ট্যাগ দিব না। হ্যাঁ, এই প্র্যাকটিসটা তো আসলে নষ্ট হয়েছে। এবং আমি আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু আমি দেখি, যেহেতু আপনার সোশ্যাল মিডিয়া ওপেন, আপনার সম্প্রতি একটা সিনেমাও রিলিজ হয়েছে, মানে আপনিও কিন্তু আপনার কাজেই ফিরে গেছেন, কিন্তু সেখানেও কিন্তু আমি দেখি যে সাইবার বুলিং যেটাকে বলে, না মানে আমাকে তো সরাসরি আসলে অ্যাটাক করা হয়, আমাকে থ্রেট করা হয় এখনো খুব বাজেভাবে, খুবই বাজেভাবে থ্রেট করা হয় এবং অ্যাটাক করা হয় এবং হিউমিলিয়েট করা হয়। এবং আনফরচুনেটলি আননোন পার্সনরা তো করছেই, হ্যাঁ, কিছু অ্যাসাইন্ড মানুষ তো আছেই যারা আসলে কারো পক্ষ হয়ে করছে, কিন্তু পরিচিতদের মধ্যেও যারা আছেন, যারা আমার কলিগ ছিলেন, যারা আমার বন্ধু ছিলেন, যাদের সাথে আমি হয়তো কোনো কারণে পরিচিত, এরকম মানুষরাও কিন্তু প্রচণ্ডভাবে আক্রমণ করছে, অ্যাটাক করছে, টক্সিসিটি ছড়াচ্ছে। হ্যাঁ, এবং এইটা কিন্তু আমাদের জাতিগত সমস্যা, এটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে এটা আছে যে মানুষের প্রতি মানুষের ঘৃণা এবং আরেকজনকে সহ্য করতে না পারার প্রবণতা, যে সে হয়তো মানে কিছু একটা করছে যেটা আপনার ভালো লাগছে না, অথবা ভালো লাগছে, আপনি হয়তো সেটা হতে চান। এখন ধরেন হয়তো কেউ আমার মতো হতে চায়, তার কিন্তু ওই জায়গা থেকেও একটা ইনসিকিউরিটি হয় যে আচ্ছা ওর চুলটা এরকম, আমার চুলটা এরকম না কেন, সো আমার যদি ওর মতো চুল হতো তাহলে ভালো হতো। এটাও কিন্তু একটা ডিজায়ার, এই ডিজায়ার থেকেও কিন্তু মানুষ টক্সিসিটি পার্সোনাল অ্যাটাকে চলে যায়। হ্যাঁ, পার্সোনাল অ্যাটাকে চলে যায়। আমরা যেমন, আমি আসলে কোনো দল বা কোনো মতকে ঘৃণা করি না, তাকে আমি সবার মতামতকে আমি শ্রদ্ধা করি, সে ধর্মভিত্তিক রাজনীতি করুক বা অন্যভাবে রাজনীতি করুক, সে বামপন্থী করুক, ডান করুক, সে মিডল করুক, অবশ্যই তার মতবাদ থাকবে। তাই বলে যে বাম করে সে ডানকে ঘৃণা করবে কেন? সে তার ভোট দিবে। তাহলে এই যে আমরা যদি আজকে বলি 1 বছরে আমরা যদি ভাবি যে একটা পরিবর্তনের সেলিব্রেশন আমরা করছি, তাহলে তার সাথে সংস্কার কি সম্পর্ক যুক্ত কিনা, এটা আপনারা মনে করেন কিনা? সংস্কার যেটা আমরা আশা করেছিলাম সেটা আসলে, টু বি ভেরি অনেস্ট, মানে আমরা যখন সিলেক্ট করি, আচ্ছা তুমি আমি মিলে আসো কিছু একটা করি, সিলেকশন যখন আমরা করি, সেই সিলেক্টেড কমিটির ক্ষমতা অনেক কম থাকে। আসলে এভাবে হয় না, মানে যার আসলে জবাবদিহিতার জায়গা থাকে তার ক্ষমতা অনেক বেশি থাকে, কারণ তার জবাবদিহি করতে হবে। সো যে যখন জবাবদিহিতার ব্যাপারটা আসবে তখন সংস্কার ব্যাপারগুলো হবে। আর আমাদের সংস্কার আসলে অনেক লম্বা একটা প্রসেস, অনেক সময় নিয়ে করতে হবে। এটা একটা চলমান প্রসেস। সাধারণ মানুষের মেন্টালিটি আসলে যে জায়গাটাতে এখন আছে, আসলে এত দ্রুত কোনো সংস্কারই আসলে সম্ভব নয়। এবং বাঁধনাপু, আমার সবচেয়ে খারাপ লাগে যে দেশে কোনো ইনসিডেন্ট হলে এখন খুব বাজেভাবে আমার সাথে বেশি মানুষের সম্পর্ক নষ্ট হয়েছে, এখন হচ্ছে চলমান সেটা, এই কারণেই যে আন্দোলন করতে তো গিয়েছিল, এখন কি পেলা, মানে এখন কি পেলা, এই যে একটা নোংরা ভাষায় আক্রমণ, এবং সেটা ইনবক্স, ফোন, সোশ্যাল মিডিয়া, কমেন্ট সব জায়গাতে আছে। এই ব্যাপারটা আসলে খুব কষ্ট দেয়। এই জায়গায় বলতে চাই, আমি সময় বলি যে সরি, এটার আন্দোলন করতে গিয়েছি বলে দায়িত্ব আমার নিতে হবে, দায়িত্ব আমার না। আমি আন্দোলন করতে, সাধারণ মানুষ হিসেবে আমি গিয়েছিলাম, আমি সাধারণ মানুষের সাধারণ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি বলে বর্তমান অবস্থার দায়িত্ব আমার নিতে হবে, এই সাইকোলজিটাই একটা অদ্ভুত সাইকোলজি। বা আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি বলে যে আমার যে পলিটিক্স করেই যেতে হবে, মানে রাজনৈতিক স্ট্যান্ড নিয়েই যেতে হবে না। তো আমি তো একজন শিল্পী, আমি তো একজন আর্টিস্ট, আমি আমার আর্ট দিয়ে ইন্সপায়ার করছি, সন্ধি গান গেয়ে ইন্সপায়ার করছে, আপু অ্যাক্টিং করে ইন্সপায়ার করছে, আমি ছবি এঁকে ইন্সপায়ার করছি, এইটাই আমার মেইন কাজ। আমার
রাস্তায় নামাটা কাজ ছিল না, এটা আমার ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে আমি গেছি। বুঝতে পারবো যে সবাই যে চলে আসছে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সবাই তো রাজনীতি করবে না। হ্যাঁ, রাজনীতি যারা করার তারা করবেন, কিন্তু সেই আমার যদি নাগরিক হিসাবে আমার কোনো কিছু ভালো না লাগে আমি যাবো, আমি আবার প্রোটেস্ট করবো। তো আমার নাগরিক হিসাবে প্রোটেস্ট করার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তো। এবং প্রত্যেকটা কমেন্টেই আমরা দেখি যে এখন কেন কিছু বলেন না, এই যে এটা ঘটলো এখন আপনার পোস্ট কোথায়, মানে মনে হচ্ছে যে আমার প্রতিনিয়ত আসলে এগুলো নিয়ে বসে থাকতে হবে এবং চলমান প্রসেসে প্রতিনিয়ত পোস্ট দিতে হবে। এখন যেটা হয়েছে ওদের কাজ নাই, ওদের কাজ হচ্ছে মানুষকে অ্যাটাক করা বা বুলি করা। ওরা মনে করে অন্যদেরও কাজ নাই, মানে আমি কি করছি সেটা কিন্তু ফলো করছে না। একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা দুজন তো বাবা মাও বটে, আপনার মেয়ে আছে, আপনারও মেয়ে আছে। এই যে আমি যদি এখন ওই যে আমরা যে কনসেপ্টটাতে ছিলাম আজকে, যে সাধারণ মানুষ হিসেবে, পিতামাতা হিসেবে রাস্তায় নামা, এবং সেখানে তো একটা সিকিউরিটির ব্যাপারও ছিল, একটা নিরাপত্তারও ব্যাপার ছিল। আপনারা একজন বাবা মা হিসেবে ওই চোখে কিভাবে সেই সময় আন্দোলনটাকে এখন মূল্যায়ন করবেন? আমার মনে হয় যে মানে আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে মানে বাবা মা হিসেবে তো আমরা আছি, বাট রাইট অ্যান্ড রং এর ক্ষেত্রে না, মানে রাইটের পক্ষটা নেওয়াটা একটা শক্তি, একটা মনস্তাত্ত্বিক শক্তি। আমার মনে হয় যে তখন আমি আসলে এটা রাইট আর এটা রং, আমি আসলে অন্য কোনো কালার দেখছিলাম না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমি আসলে ভাবলাম যে রাইটের পক্ষে থাকি। মানে কি হয় বলে না, মানে মানে আমরা ছোট থেকে এটা jেনেছি, তুমি যদি সত্যের পথে থাকো দেরিতে হলেও তুমি ফলাফল পাবে। বাঁধনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। অবশ্যই ভয় লেগেছে, কারণ আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছে, ওর জীবনে আমি ছাড়া কেউ নাই, ওর বাবার কোনো অস্তিত্ব আসলে ওর জীবনে ওই অর্থে নাই। হ্যাঁ, কিন্তু মানে আমার মনে আছে আমি 5 তারিখে আমার বাবা মাকে শুধু বলেছিলাম যে আমার কিছু হলে জাস্ট আমার বাচ্চাটাকে দেখো, এবং আমার ছোট ভাই কানাডাতে থাকে, আমি ওকে টেক্সট করেছিলাম আর কিছু পরিচিত মানুষকে টেক্সট করেছিলাম যারা আমার খুব কাছের, যে আমার বাচ্চাটাকে দেখো যদি আমার কিছু হয়। মানে ওই দিন আসলে আর মাথায় কিছু ছিল না, বা ওই সময় যখন আমি রাস্তায় গিয়েছি আমার মনে হয় নাই যে আসলে আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চার কী হবে। আমার মনে হচ্ছে যে যাই হবে হবে, কিন্তু আমার যেতে হবে রাস্তায়, এবং রাস্তা কিন্তু এক ধরনের অ্যাডিকশন আছে, আমার মনে হয় যে রাস্তা কিন্তু টানে। সো আমি যখন প্রথম দিন গেছি, তারপরে কিন্তু আমার এক ধরনের যাওয়ার জন্য এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সো এইটা আমার কাছে আমি খুব ফিল করেছি ওই সময়টা। আর আমি যেটা বলছিলাম সেটা আমি একটু অ্যাড করি এই কথার সাথে, সেটা হচ্ছে যে কোনো দলের প্রতি আমার একটা সমর্থন থাকতে পারে, যে কোনো মানুষের প্রতি আমার একটা ভালো লাগা থাকতে পারে, কিন্তু সে যদি কখনো অন্যায় করে তার আবার সেই অন্যায়টা আমার দেখে বলতে পারার ক্ষমতাটাও থাকতে হবে এবং অধিকারটাও থাকতে হবে, এবং সেই সচেতনভাবে আমারও সেই সিদ্ধান্তের জায়গায় থাকতে হবে যে আমি একটা অন্যায় দেখে আসলে বলবো যে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না। সো যেটা হয়েছে যে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, এটা একটা বিশাল বড় দল, তাই না? বাংলাদেশে প্রচুর সমর্থক আছে আওয়ামী লীগের। ডেফিনেটলি তারা হয়তো রিফর্মড হয়ে, আমি বিশ্বাস করি রিফর্মড হয়ে তারা তাদের পলিটিক্সটা হয়তো জারিও রাখবে ভবিষ্যতে, কিন্তু মানে হয় না যে আমি তাকে সাপোর্ট করি বলে সে যে একটা গণহত্যা করেছে, সে যে আসলে অন্যায় করছে মানুষের সাথে, সেটা আমি অন্ধের মতো চোখ বন্ধ করে থাকবো, আমি দেখবই না। এই জিতটা আমার কাছে, এই জন্যই হয়তো মানে ওই আকাঙ্ক্ষা থেকেই সবাই হয়তো রাস্তায় নেমেছিল, এবং দেখতে দেখতে সেই মেমোরি তো আমাদের চলে আসছে। এখন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, 1 বছর পরে আমরা দেখছি মানুষটা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। আমরা কিন্তু দেখতে দেখতে আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আড্ডা কখনই শেষ হবার মতো নয়। তারপরও দীপ্ত টেলিভিশনের এই বিশেষ আয়োজন 36শে জুলাইতে আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সোনিয়া রিফাত, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, শানুসন্ধি এবং আজমিরি হক বাঁধন, আমরা আশা করছি আরেকদিন আমরা আড্ডা দিব, হয়তো এককভাবে, হয়তো আবার দলগতভাবে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে, দেখা হবে অচিরেই।